আবরাজ নিজের কেবিনে বসে, সামনে অনেকগুলো ফাইল। বেশ লম্বা সময় ধরে সে অফিসে আসেনি। আব্রাহাম এবং মিলন খান যদিও এদিকটা সামলে নিয়েছে, তবুও আবরাজের কাজের যেন শেষ হচ্ছে না। আবরাজ ফাইল দেখতে দেখতে সাব্বির কেবিনে প্রবেশ করলো, হাতে টিফিন। আবরাজ দেখেই বুঝে গেল বউ তার বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়েছে। হাতে মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের ফাঁকে পেন স্পিনিং করতে ব্যস্ত। সে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সাব্বির খাবারের বক্সটা নিয়ে গিয়ে সেন্টার টেবিলের ওপর রাখলো। এরপর এসে আবরাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাড়ি থেকে খাবার এসেছে স্যার। আবরাজের প্রতিক্রিয়া নেই কোনো, সে তখনও কিছু ভেবে চলেছে। দৃষ্টি তার সাব্বিরের দিকে স্থির। সাব্বির ভরকে গেল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বেচারার বউয়ের সাথে আজ ঝামেলা হয়েছে। এরপর জুনায়েদের ব্যবস্থা করলো। এখন আবার স্যারের এই মুড, মহা মুশকিল। কি যে ভাবছে স্যার, সে ভেবে সে হয়রান হয়। একটু আগে বাসায় যাওয়া গেলে বউয়ের রাগটা ভাঙাতে সুবিধা হতো। সাব্বির নিজেকে ধাতস্থ করে বলল, স্যার আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বুঝলে সাব্বির, আই থিঙ্ক তোমার ম্যামের জবটা করা ইম্পর্টেন্ট। বাসায় থেকে কি জগা খিচুড়ি যে রাধে বলা যায় না। সাব্বির ভাবনায় পড়ে গেল, কিসের কথা বলছে? সে যা ভাবছে এমন কিছুর ভয় কি স্যারও পাচ্ছে? যদিও আবরাজ খান ভয় পাওয়ার মতো মানুষ নয়, এতদিনে সে এটা ঠিকই বুঝে গেছে। আবরাজ গা থেকে ব্লেজারটা খুলে রাখলো। সাদা শার্টের ওপর কালো রঙের ওয়েস্টকোট। শার্টে আবৃত থাকা শরীরের ভেতরের হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পর সাব্বির খাবার রেডি করতে ব্যস্ত হলো। নিঃসন্দেহে স্যারের বউয়ের হাতের রান্না সুস্বাদু হবে। যদিও সাব্বিরের এখনো ফিজার হাতের রান্না খাওয়া হয়নি, তবে খাবার দেখে এতটুকু অনুমান করা তো যায়ই। আবরাজ বেরিয়ে এসে সোফায় বসলো। সাব্বির চলে যাওয়ার জন্য উদ্যত হলো। আবরাজ তখন বলে উঠল, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? এনিথিং রং? সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্যার তিহার সাথে একটু ঝগড়া হয়েছে রাতে। ভেরি ব্যাড সাব্বির। বউয়ের সাথে ঝগড়া নয়, শুধু রোমান্স হবে, অনলি থ্রিল, ভালোবাসা আদান প্রদান হবে। গট ইট? পুরুষটার বচনভঙ্গি শুনে মনে হচ্ছে সে খুব দক্ষ এই বিষয়ে। কত সুন্দর করে পরামর্শ দিচ্ছে। ভাবখানা বড্ড গুরুগম্ভীর। সাব্বির হতবম্ব, তবুও মাথা ঝাঁকিয়ে সায় দিল আবরাজের কথায়। বাড়িতে যখন আবরাজ ফিরল, ফিজা তখন শাশুড়ি আর মিষ্টির সাথে বসে গল্প করছে। মিষ্টি সন্ধ্যায় এসছে, আব্রাহাম গিয়ে নিয়ে এসছে। ছুটি পড়েছে, আবার ভাইয়ের বিয়েতে তো সে থাকতে পারেনি। আসার পর থেকেই মায়ের সাথে ঘ্যান ঘ্যান করছে মেহেরিনকে খান বাড়িতে নিয়ে আসার জন্য। ইলা বেগম ঠিকঠাক বুঝতে পারে না মেয়ে নিজের ভাবির জন্য এমন অস্থির হচ্ছে নাকি ভাইয়ের হয়ে চামচামি করছে। তবে ঠিক করলেন স্বামীর সাথে কথা বলবে। বাড়ির বউ আর কয়দিন ফেলে রাখবে পরের বাড়ি। আবরাজ বোনের সাথে কথা বলে রুমের দিকে গেল। ফিজা তখনও বসে। আবরাজ নিজের ব্লেজারটা ফেলে গিয়েছে সোফায়। একজন সার্ভেন্ট সেটা নিতে গেলে ফিজা খপ করে সেটা নিজের কাছে নিয়ে নিল। জোর করে মুখে হাসি টেনে বলে উঠল, আমি রুমে যাওয়ার সময় নিয়ে যাব। সার্ভেন্ট মাথা নিচু করে চলে গেল। আব্রাহাম একবার আর চোখে ফিজার শক্ত করে ধরে রাখা ব্লেজারটার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। ফিজা গুটি গুটি পায়ে উঠে রুমের দিকে অগ্রসর হলো। মা মেয়ের কথাবার্তা তখনও চলছে। আব্রাহাম ফোন নিয়ে বসে আছে। মিলন খান অনেক পরে এলো, এসে মেয়ের পাশে বসলেন। মেয়ের সাথে সময় নিয়ে আড্ডা দিল। আব্রাহাম এর মধ্যে একবার উঠে ডাইনিং এর দিকে গেল। ইলা বেগম তখন বললেন, আপার সাথে কথা বলে অনুষ্ঠানের ডেট ফিক্স করে নিয়েন আপনি। মিলন খান মেয়ের থেকে দৃষ্টি ঘুরিয়ে স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন, তবে কিছু বললেন না তিনি। আপন মনে কিছু ভাবতে ভাবতে নিজের রুমের দিকে চলে গেল। মিষ্টি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বাবা মা দুজনেই শৌখিন। তাদের মধ্যে কখনোই সে নিজের এতটুকু বয়সে ঝগড়া ঝামেলা মন কষাকষি হতে দেখেনি। তবে মা ইলা বেগম মাঝে মধ্যে অভিমান করেন। মিলন খানের কাজ নিয়ে ভীষণ অসন্তুষ্ট থাকেন তিনি। সারা বছর শহরের বাইরে দেশ বিদেশ ঘোরাঘুরি এসব নিয়েই তাহার একটু অভিমান হয় বটে। তবে মিলন খান স্ত্রীর মন বোঝে। সময় পেলে কত আহ্লাদীপনা যে করেন স্ত্রীকে নিয়ে তার হিসাব নেই। এই তো গত বছর কত বড় করে ওয়েডিং অ্যানিভার্সারি সারপ্রাইজ দিলেন। প্রায় এমন সব সারপ্রাইজ তিনি স্ত্রীকে দিয়ে থাকেন। আবরাজের কোমরে জড়ানো শুভ্র টাওয়েল যেন শুভ্র রঙের একখণ্ড মেঘ। উদর থেকে বুকের খাজ লক্ষ্য করতেই রমণীর হৃদয়টা কেঁপে উঠল। দৃষ্টি সংবরণ করে সাথে নিজেকেও আড়ালে নেওয়ার একরকম প্রয়াস করল। তুমি অফিসে যাচ্ছ না কেন? আজ 6 মাসের অধিক সময় হয় ফিজা অফিসে যাচ্ছে না। যখন আবরাজের সাথে জার্মানিতে চলে গেল, এরপর আর যাওয়া হয়নি। তবে মিলন খান তো ফিজার সাথে এই ব্যাপারে কথা বলেছেন এবং ফিজার অনুপস্থিতিতে মেহেরিনকে জবটা দেওয়া হয়েছে। কিন্তু আজ হঠাৎ করে কেন আবরাজ এমন প্রশ্ন করছে? ফিজা কিছু বলার আগেই আবারও পুরুষটার গর্জন শোনা গেল, আনসার মি। সকালের কারণে এমনিতেই ফিজার রাগ ছিল, এখন আবার চিল্লাচ্ছে। ফিজা নিজের হাতে থাকা ব্লেজারটা মুচড়ে ধরে ছুঁড়ে ফেলল বিছানায়। দৃষ্টি নত করে বলল, মাসের শুরু তো সবে মাত্র, কাল থেকে জয়েন করব।
কণ্ঠ কেমন নিস্তেজ। আবরাজ তবুও এ ব্যাপারে কিছু বলল না। সে কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেল রুম থেকে। ফিজা ঘড়ি দেখলো, খাওয়ার সময় হয়েছে, অথচ তাকে বলল না পর্যন্ত একবার। এমন তো কখনো করে না আবরাজ। ফিজা মনে মনে কথাটা ভেবে একটু না অনেকটা হতভম্ব হয়ে গেল। সে পরনির্ভরশীল হয়ে যাচ্ছে কি? এক্সপেকটেশনটা কি একটু বেশি করে ফেলছে, যেটা আদৌ করা উচিত হয়নি? নিজের রাগ অভিমান মন থেকে ঠেলে বের করার এক প্রকার যুদ্ধে নেমে গেল। 4 বছর যে মানুষটা তাকে অবহেলায়, অনাদরে আর মানসিক এক অশান্তিতে ভাসিয়ে নিজের মতো দূরে ছিল, সেই মানুষটাকে নিয়ে সে একটু বেশি ভেবে বসে আছে, স্বপ্ন বুনছে। আদৌ তার ফিরে আসা কিংবা যাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই। যখন তখন এই পুরুষ তার থেকে দূরে যেতে পারে, যেমন কিছুদিন আগেও সে গিয়েছিল। নিজের মনে এসব ভাবতে ভাবতে ফিজা নিচে নেমে এলো। সে যখন এলো, ইলা বেগম তখন কিছুটা বিচলিত হলেন। সেভাবেই বলে উঠলেন, এত লেট করলি যে? ওষুধ ছিল একটা, খালি পেটে, ওটা খেয়ে একটু অপেক্ষা করতে হয়েছে। ফিজা একটা চেয়ারে বসতে বসতে জবাবে বলল। মিষ্টি আজ বাবা আর বড় ভাইয়ের পাশের চেয়ার দখল করেছে। যদিও আবরাজের পাশে আব্রাহামের বাঁ দিকের চেয়ারটা খালি, তবুও ফিজা অন্য চেয়ারে বসলো। ইলা বেগম ফিজার প্লেটে ভাত তুলে দিতে দিতে শাসনের ভঙ্গিতে বললেন, কি যে করিস, আগে খেয়ে নিবি না? এখন বস, সবার খাওয়া শেষ। মিলন খান ফিজার সাথে টুকটাক কথা বলল। খাওয়া দাওয়া শেষে কিছু সময় সবাই লিভিং রুমে বসলো। ফিজা খেয়ে একটু দাঁড়িয়ে রইল সেখানে, তারপর শাশুড়িকে বলে রুমে চলে গেল। আলমারি থেকে নিজের রাতের পোশাক বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ড্রেস চেঞ্জ করে যখন বেরিয়ে এলো, আবরাজ তখন নিজের রাতের পোশাক পরে কিছু ফাইল নিয়ে তখন সোফায় বসে পা আড়াআড়ি ভাবে সেন্টার টেবিলের ওপর তুলে রেখেছে। হাতের পেন্সিলটা নৃত্য করছে আঙুলের ফাঁকে। ফিজা আয়নার সামনে দাঁড়ালো এসে। রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগিয়ে নিল। আচমকায় লিপস্টিকের ওপর দৃষ্টি স্থির হলো। সাদা রঙের লং গাউন তার পরনে, ওড়না নেই শরীরে। মনে এক অদ্ভুত বাসনা জাগ্রত হলো। লিপস্টিকটা হাতে নিয়ে অল্প স্বল্প গোলাপি রঙের ওষ্ঠদয়ে ঢেকে লাল রঙিন করার জন্য উদ্যত হতেই পেছন থেকে তৎক্ষণাৎ নিজের কোমরে শক্ত হাতের শীতল স্পর্শ পেল। লিপস্টিক হাতের মুঠো করে ধরে রাখলো। ফিজা আয়নায় তাকাতেই আবরাজের নিষ্প্রভ দৃষ্টি যেন ফিজাকে শাসাচ্ছে। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠ আবরাজের একসময় বলে উঠল, তুমি কি চাচ্ছ? লিপস্টিক দিয়ে আমার সামনে ঘুরঘুর করবে আর আমি মাতাল হয়ে তোমার লিপস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ি? ফিজা হতবাক হয়ে কিছু বলতে ভুলে গেল। সে তো এসব ভেবে লিপস্টিক লাগাতে আসেনি, আর না আগে কখনো এমন ভাবে লিপস্টিক লাগিয়েছে। ফিজা নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিল। যদিও এটা পসিবল ছিল না, তবে আবরাজ চেয়েছে বিদায় হয়েছে। আবরাজ নিষ্প্রভ দৃষ্টে চেয়ে ফিজার মুখের দিকে। সাদা রঙের নাইট ড্রেসটা শরীরের সঙ্গে যেন মিশে আছে। বেশ আকর্ষণীয় হয়ে উঠছে ফিজার শরীরের বিভিন্ন অঙ্গ। ফিজা তরিতে নিজের হাতে লিপস্টিক রাখলো ড্রেসিং টেবিলের ওপর। নিজের অবাধ্য নরম মনকে আবার পাথরের ন্যায় শক্ত করতে বেশ কড়াকড়িভাবে শাসিয়ে নিল। দ্রুত পা ফেলে পিছিয়ে যেতেই আবরাজের হাত নিজের কোমরে আবারও অনুভব করল। চোখের দৃষ্টি যে ভয়ঙ্কর, ফিজা এই দৃষ্টির ব্যাখ্যা জানে। গলদেশ পুরুষটার শক্ত হাতের স্পর্শ পেল। তৎক্ষণাৎ নিজের হাত জোড়া সেই হাতের উপর চলে গেল। আবরাজ যেন কয়েকশো বছরের তৃষ্ণার্ত এক চাতক পাখি। আবরাজের শরীরে জড়ানো রেশমের তৈরি একটা ঢিলে ঢালা ড্রেসিং গাউন, কোমরে যেটা সুতির বেল্ট সেটা টেনে খুলে নিল। ফিজার হাতে সেটা পেঁচাতে ফিজার বুঝতে বাকি রইল না আবরাজ খান আজ সব রকম প্রস্তুতি নিয়েই তবে এসেছে। আবরাজের চাহনিতে এক অদ্ভুত আকর্ষণ, চাহনি মারাত্মক। পুরুষটার মাদকাসক্ত দৃষ্টিতে ফিজার যেন সর্বাঙ্গ ঝলসে যায়। চোখের অতল গহ্বরে যেন এক সমুদ্র সমান মহাব্বত লুকিয়ে। তবে তা কেন প্রকাশ্যে নয় পুরুষটার, এ যেন বিরাট একটা গোলকধাঁধার মধ্যে পড়ে যায় ফিজা। সে দৃষ্টি যেন বিস্ময়কর কোনো জাদু বলে করা, নেশার মতো গভীর, মাতাল করে দেওয়া রকম। ফিজা অনুভব করে পুরুষটার ভেতর বাইর দুইটা রূপ, কিন্তু কেন? ভালোবাসে শতভাগ নিশ্চিত, অথচ সেই ভালোবাসা কোনো দিনও উচ্চারিত হয়নি, কোনো কথায় বা স্পর্শে ধরা দেয়নি। যেন পুরুষটা নিজের অনুভূতিকে আটকে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের আড়ালে। তবুও সেই নীরব মাদকতায় বারবার হারিয়ে যেতে থাকে ফিজা। ভালোবাসা নাকি শুধুই মোহ, এই দ্বন্দ্বে পড়ে কখনো কখনো নিজেকেই প্রশ্ন করে সে। কিন্তু হৃদয়ের ভাষা কখনো লুকিয়ে রাখা যায় না। সময়ের পরতে পরতে জমে থাকা সব নিঃশব্দ অনুভব একদিন বিস্ফোরিত হয়। ফিজা যখন ঠিক ভাবতে শুরু করে আবরাজ শুধু এক গোলকধাঁধা, ঠিক তখনই আবরাজ এগিয়ে আসে। চোখে ছিল একই রকম মাদকতা, তবে এবার তা ছিল স্পষ্ট ভালোবাসার রঙে রাঙানো। তুমি ছাড়া আমি একটা দিন কল্পনাও করতে পারি না সুগন্ধি ফুল। আবরাজের স্বীকারোক্তি যেন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। কিন্তু এটুকু যথেষ্ট কি? হয়তো, তবে এত কিছু এখন ফিজা ভাবতে পারছে না।
আবরাজ যখন মুখটা নামিয়ে ফিজার গলায় মুখ রাখলো, ফিজার সমস্ত শরীর কেঁপে উঠল এক অদ্ভুত শিহরণে। চোখ দুটো বুজে এলো আপনাতেই। এক হাত মুঠো করে ধরে নিল আবরাজের পরিপাটি করে আঁচড়ানো চুল, অন্য হাতে জড়িয়ে ধরল তাকে আরো নিবিড় করে। বাঁধা হাত, অথচ অপার মুক্তির অনুভব। বিছানায় ধীরে ধীরে নুয়ে পড়তে থাকা ফিজার চোখে মুখে ভেসে উঠল ভালোবাসার এক অনাবিল ছায়া। রুম জুড়ে নিঃশব্দতা, যেন দুজনার হৃদয়ের ধ্বনি ছাড়া কিছুই নেই চারপাশে। নিঃশ্বাসে মিশে আছে এক অপার্থিব ভালোবাসার সুর, যা কক্ষ জুড়ে ছড়িয়ে দিয়েছে এক গভীর মায়াবী আবেশ। আবরাজ বউকে বিছানায় ফেলে দিতে ফিজা হাত জোড়া আবরাজের গলায় জড়িয়ে ধরল। হাত বাঁধা, অথচ সুখের এক মুহূর্ত। রুম জুড়ে পিন পতন নীরবতা, এক ভালোবাসার সুর মুখরিত কক্ষ। আবরাজের পাগলামি, পাগল করা হাতের স্পর্শ, ফিজার শরীর কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। নিজের যন্ত্রণা চোখের জলের নদী, বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। খোলা জানালার হিমেল হাওয়া, নিস্তব্ধ রাত, সবকিছু আছে, তবু কোথাও যেন এক শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটাকে। আবরাজ অন্ধকারে অনুভব করতে পারে স্ত্রীর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা। বউয়ের ভেজা চোখের পাতায় নিজের বক্ষ পুরুষালী ওষ্ঠদয় ছুঁয়ে দিয়ে বলে উঠল, একটু সহ্য করে নাও সুগন্ধি ফুল, আমি তোমার কাছে এসে স্থির থাকতে পারি না। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন ফর দিস। সত্যি এটা কি হতে পারে? ভালোবাসা নাকি রূপের আকর্ষণ? তবুও ফিজার চোখ বন্ধ হয়ে আসে, অনুভব করে, উপভোগ করে প্রতিটা স্পর্শ। পুরুষটার ঠোঁটের ভাঁজে থাকা অধর নেড়ে নিজের সম্মতি জানান দিল। গায়ের পোশাক এদিক ওদিক ছুঁড়ে ফেলে আবরাজ। ফিজার হাত তখন আবরাজের গলায়। আবরাজ উল্টো করে আবার বালিশের সাথে চেপে ধরল মেয়েটার হাত। ফিজা আলগোছে চোখ বন্ধ করে আবরাজ খানের না বলা এক ভালোবাসার অতল সমুদ্রে হারিয়ে গেল। মহিতা বেগম আজ ঘুমোতে যাচ্ছে না। মেহরিন খাবার শেষ করে বেশ কয়েকবার বলল, কিন্তু তিনি রান্নাঘরে কি যেন করেই চলেছে। মেহরিন ফোনে কিছু করছিল, কিন্তু রান্নাঘরের লাইট জ্বলার কারণে উঠে এলো। রান্নাঘরে যাওয়ার আগেই গেটে শব্দ হলো। ভুরুজোড়া কুঁচকে এলো মেয়েটার। উকি দিয়ে মাঠে দেখলো মহিতা বেগম খুন্তি হাতে দরজায় দাঁড়িয়ে বলে উঠল, একটু চুলার ধারে যা তো। মেহরিন মাথা ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে গেল, তবে কৌতূহল জাগে মনে, কে এলো এত রাতে, আর মাই বা এত রাতে কি রান্না করছে। ফ্রাইং প্যানে গরুর কলিজা ভুনা দেখে সর্বপ্রথম আব্রাহামের কথা মাথায় এলো। রেস্টুরেন্টের স্মৃতির পর্দা স্পষ্ট হয়ে উঠল সেই রাতের সুন্দর এক মুহূর্ত। সোফার ঘরে নিজের মায়ের আর স্বামীর কথোপকথন তার স্মৃতিচারণে ব্যাঘাত ঘটালো। অদ্ভুত শীতল এক স্রোত বয়ে গেল শরীর জুড়ে। কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো মহিতা বেগম। কিছু পলিথিন ব্যাগ রাখলো, এরপর ফ্রিজ থেকে একটা ছোট পাতিল বের করলো। লেবুর শরবত সেই পাতিলে, গ্লাসে ঢেলে আবার ছুটলেন সোফার ঘরে। মেহরিন পেছন পেছন এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে উকি দিল। আব্রাহাম সোফায় বসে, পেছনটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট ছোট চুলগুলো, ফর্সা মাথা, ঘাড় দেখা যাচ্ছে। গায়ে লাল রঙের একটা শার্ট। মেহরিনের চোখ নিভে আসে, মোটেও শার্টের কলার নিয়ে নয়। একবার শাশুড়িকে না বলে নিশি রাতের বাদলধারা মাথায় নিয়ে আসে, তো একবার বউকে না বলে গরমে কাঠখোট্টা হয়ে চলে আসে। আসুক, তাতে তার কি, এতে তার কি আসে যায়। মেহরিন তপ্ত শ্বাস ফেলে চুলার কাছে ফিরে এলো। বাটিতে তরকারি আর প্লেটে ভাত নিল। এর মধ্যে আবার মহিতা বেগম ফিরে এলো। আরো কয়েক পদ তরকারি নিলেন, মাছ মাংস, বেশ হরেক রকম আয়োজন। কিন্তু করলো কখন এত সব? মেহরিন থ মেরে দাঁড়িয়ে রইল। মহিতা বেগম সব নিজে নিয়ে গেল। পানি নিতে এসে তিনি বলে উঠল, যা রুমে যা। এরপর তিনি আবার হন্তদন্ত হয়ে ছুটলেন। আব্রাহাম খেয়ে তো এসেছে, তবে শাশুড়ির মন রক্ষার্থে অল্প কিছু খেতে বসলো। মেহরিন ওড়নাটা মাথায় দিয়ে বেরিয়ে এলো। রুমে যাওয়ার আগে মিনমিন করে সালাম দিল। আব্রাহাম এক পলক শীতল চাহনি নিক্ষেপ করলো মেয়েটার দিকে। একটা ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজো পরনে, ওড়না মাথায় দেওয়া। দৃষ্টি নত করে নিল আব্রাহাম, তবে সালামের উত্তর করল না। খাবারে বসে যে, তবে বিড়বিড় করে ঠিক আওড়ালো, গাধা মেয়ে কোথাকার। মেহরিন রুমে ফিরে গেল। আব্রাহাম খাওয়া শেষ করে শাশুড়ির সাথে কি নিয়ে যেন বেশ সময় নিয়ে আলোচনা করলো। মেহরিন একটু আধটু শুনল। খুব সম্ভবত বউ নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। আব্রাহাম রুমে এলো প্রায় ঘন্টাখানেক বাদে। মেহরিন ঘুমে ঢুলঢুল করছে। আব্রাহাম খেয়াল করেনি, ভেবেছে এমনি শুয়ে। শার্টের বাটন খুলতে খুলতে বিছানায় বসে যখন হাত ছড়িয়ে বসে বলে উঠল, অনেক গরম মেহুরানি। মেহরিনের ঘুম তৎক্ষণাৎ পালিয়ে গেল যেন। তরিতে শোয়া থেকে উঠে বসলো, মনক্ষুণ্ণ হলো বটে। বিত্তশালী এই পুরুষের এমন সাধারণ পরিবেশে মানিয়ে নিতে একটু নয় অনেক বেশি কষ্ট হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। সে এদিক ওদিক কিছু খুঁজতে খুঁজতে বলল, আপনি বসুন, আমি বাতাস করি। আব্রাহাম মেহরিনের আচানক ঘুম ঘুম স্বর ঝট করে ধরে ফেলল। ঘাড় বাঁকিয়ে মেয়েটার পানে চাইল।
আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে নিল একবার। মোটা চুলের বিনুনিটা তাকে বড্ড টানলো। গম্ভীর স্বরে মেহরিনকে ডেকে উঠল, এদিক দিয়ে এসো আমার সামনে। মেহরিন ভাবলো বাতাস করার জন্য হয়তো সামনে যেতে বলেছে। মাথার ওপর সিলিং ফ্যানটা শো শো আওয়াজ করে চলছে, তবুও এসির হাওয়া কি আর ফ্যানের বাতাসের সাথে তুলনা হয়? মেহরিন হাত পাখাটা নিয়ে এসে আব্রাহামের সামনে দাঁড়ালো। হাত এদিক ওদিক দুলিয়ে বাতাস করতে লাগলো। আব্রাহাম সঙ্গে সঙ্গে বাদ সাধল। ঘোর লাগা হিমশীতল গভীর চাহনিতে মেয়েটাকে কাবু করে নিল। আব্রাহামের পুরুষালী ঠোঁটের স্পর্শ মেহরিন কানের পিঠে পেল। শরীরে শিহরণ হলো অসহ্য। হাত থেকে পাখা মেঝেতে পড়ে গেল। মেহরিন আব্রাহামের হাতের উপর একটা হাত রেখে কিছু বলতে যাচ্ছিল, তবে আব্রাহাম তার আগে মেয়েটার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে অধর জোড়া চেপে ধরল। নরম তুলতুলে অষ্টপুট মুখে পুরে দীর্ঘ এক অধর চুম্বনে ভরিয়ে তুলল বউকে। গলায় ঘাড়ে অজস্র অবাধ্য বিচরণ মেয়েটা মুখে খেই হারিয়ে ফেলল। সমস্ত কথা কণ্ঠনালী রোধ করে। আগে বলনি কেন বেয়াদব মেয়ে মানুষ? হঠাৎ এমন কথায় মেহরিনের বন্ধ চোখের পাতা জোড়া আরো খিচে এলো। সে তো বলতে চাচ্ছিল, তবে সময়টা তো দিল না এই পুরুষ, এখন আবার ধমকাচ্ছে। মেহরিনের কান্না পেয়ে গেল। একটুতে কেঁদে ফেলার স্বভাব বোধ হয় এই জন্মে যাবে না। ক্রন্দনরত স্বরে নাক টেনে বলল, আমি বলতে চাইছিলাম আপনি যাওয়ার পরই সেদিন ইউমিন। মেহরিন পুরো কথা সম্পূর্ণ করার আগেই আব্রাহাম বলে উঠল। মেহরিন আবারও মাথা নেড়ে জবাব দিল, আজকে 3 দিন। আব্রাহাম ধীরে মেয়েটার ওপর থেকে উঠে বসলো। গায়ের শার্ট ঠিকঠাক করে প্যান্টের বেল্ট লাগিয়ে নিল। মেহরিনের গেঞ্জিটা ঠিক করে দিয়ে এলোমেলো চুলে হাত রাখলো। বেনুনি গাঁততে গাঁততে গুরু গম্ভীর স্বরে বলল, দীর্ঘ 28 বছর কোনো নারীকে সঙ্গ দেইনি। এই বলিষ্ঠ সুঠাম দেহে কম নারী আকৃষ্ট হয়নি, তবুও আমি কিংবা আমার মন এইসবে সায় দেয়নি। ইউ আর লাকি গার্ল মেহরিন সিদ্দিকী। হোয়াই নট? তুমি আমার মতো একজন শুদ্ধ সুপুরুষ পেয়েছো। আবরাজ 8টার দিকে রেডি হয়ে বেরিয়ে গেল। ফিজা বিছানায় শুয়ে, তখনও শরীর দুর্বল, উঠতে ইচ্ছা করে না। তবে অফিসে যাওয়ার জন্য যে আবরাজ বলে গেল সেটাও বা অমান্য কিভাবে করবে? তাছাড়া তার যোগ্যতা আছে, লেখাপড়া করিয়েছে মা অনেক কষ্ট করে, তাহলে সে কেন বসে বসে খাবে? বিছানা ছাড়তে বেশ কষ্ট হলো। শরীর জুড়ে ব্যথায় টনটন করে ওঠে। তবুও শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। নিচে এসে নাস্তার টেবিলে আবরাজের দেখা পেল। সাথে মিলন খান, মিষ্টি, ইলা বেগম, সাব্বির, কিছু নিয়ে তাদের মধ্যে পুরো দমে আলোচনা চলছে। ফিজার কথার টোন শুনে একটু দেরি হলো না সবাই কি নিয়ে আলোচনায় মেতেছে। মনটা বেশ ফুরফুরে হলো। মিলন খান ওকে কিছু বিষয় জানালো। শুধুমাত্র তো অনুষ্ঠান, খান বাড়িতেই করতে যাচ্ছে তিনি। ফিজা এমনিতেই কিছু বলল না, তবে নিজের বাবার রেখে যাওয়া আর মায়ের সাধ্য অনুযায়ী যা পারে তিনি করবেন এমন ইঙ্গিত দিল। মিলন খান বুঝলেন, মেনে নিলেন। মহিতা বেগমের সাথে কথা হয়েছে, বাস এখন শুধু বউ নিয়ে আসতে পারলেই হয়। এর মধ্যে ফিজার নাস্তা খাওয়া প্রায় শেষ। তখনই মিলন খান হঠাৎ জিজ্ঞাসা করলেন, তুমি কি বাড়িতে যাবে? না তো বাবা, আমি অফিসে যাচ্ছি। বাট হোয়াই? মিলন খান ভুরুজোড়া টানটান করে বলে উঠল। চশমার ওপর দিয়ে ভুরুজোড়া কপালে উঠে গেল। ফিজা আবরাজের দিকে এক পলক তাকালো। পুরুষটা মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। দিন দুনিয়া যেন ভুলে গিয়েছে সে। ফিজা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে মাথা দুলিয়ে বলল, বাড়িতে বসে থেকে কি লাভ? অফিসে গেলে তো একটু সাহায্য করা যাবে আপনাদের। আমরা মরে যাইনি, বাড়িতে থাকো, রেস্ট করো। কিছুদিন আগেই না কত বড় অ্যাক্সিডেন্ট হলো। মেয়েটার ওপর দিয়ে কি ভয়াবহ ঝড় বয়ে গেল, এখন আবার অফিস করবে? এটার কোনো প্রয়োজন নেই। এখন তারা 3 বাপ বেটা রয়েছে, পুত্রবধূকে দিয়ে কাজ করাতে তিনি নারাজ। ইলা বেগমও চায় না ফিজা অফিস করে। যদি প্রয়োজন পড়ে অবশ্যই করবে, তবে এখন না। আর সবার অমত। আবরাজ কিছুই বলল না এখানে। নাস্তা শেষ হতে পা চালিয়ে স্থান ত্যাগ করলো। ফিজা পুরুষটার যাওয়ার পথে অপলক তাকিয়ে রইল। মেহেরিনের অসুস্থতা জানার পর আব্রাহাম আর একটুও জোরাজুরি করেনি। এটা ভাবলেই দেহ মন পুলকিত হচ্ছে মেহেরিন নামের ভাগ্যবতী রমণীর। সত্যি সে ভাগ্যবতী? হয়তো। এত কিছু ভাবছে না, কিছু নিয়ে ঘাটাঘাটি করছে না। যা সে দেখেছে সেটাই গলধকরণ করছে। এ যেন এক বিচিত্র দৃশ্য। এমন সাদাসিধে মানুষ কতটা ভালোবাসা পায় জানা নেই, তবে যা পায় তা কল্পনার বাইরে থাকে। সেটা এতটাই বিস্ময়কর হতে পারে, হয় জীবন বদলে দেয়, না হয় জীবন বদলা নেয়। এখানে দুটো হতে পারে জীবনে চলার পথে। মেহেরিনের ভবিষ্যৎ জীবন কি হবে সেটা ভাবে না মেয়েটা। আব্রাহাম যখন চলে গেল তখন মেহেরিনকে বলে গেল, আজকে রেখে গেলাম, এটাই লাস্ট। এরপর একা একা মায়ের কাছে থাকার কথা ভুলেও মাথায় এনো না মেহুরানি। এ যেন ওয়ার্নিং। কণ্ঠে অধিকার বোধ। মেহেরিনের নাজুক নরম মন গলে পানি। কিছু ভাবে না, নেগেটিভ কিছু ভাবতেও ভালো লাগে না। হোক না, হচ্ছে যখন সবকিছু পজিটিভ। খেয়ে মাত্র ঘুমিয়েছিল ফিজা। বিয়ের শপিং করা নিয়ে ঝামেলা নেই। আব্রাহাম বাইরে থেকে বইয়ের জন্য সব আনিয়েছে, আর আবরাজ বাড়ির সবার জন্য সেদিন আসার সময় শপিং করে এনেছে। মিষ্টিকে নিয়ে আজ সব প্যাকিং আনবক্সিং করেছে। এরপর দুপুরে খাবার খেয়ে শুয়েছে একটু আগে। চোখ লেগে এসছিল, তখন ফোনটা বেজে উঠল। ফিজা বড্ড বিরক্ত হলো।
ভুরু জোড়া কুসকে ফোন রিসিভ করলো। অচেনা বিদেশি নাম্বার দেখে বিরক্ত চলে গেল। যখন ওই প্রান্তের ব্যক্তি কথা বলতে শুরু করলো, ফিজার মুখ শুকিয়ে এলো। ফ্যাকাশে দেখালো সুশ্রী সুদর্শন চেহারা। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপতে লাগলো। ফোন ঠাই কানে চেপে ধরে চুপ করে রইল। কিন্তু ফোন ততক্ষণে কেটে গেছে। সেদিকে মেয়েটার খেয়াল নেই। যখন হুঁশ এলো, ফোন হাত থেকে আলগোসে নিচে পড়ে গেল। ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। হাঁটুর ভাঁজে মুখ গুজে একসময় ডুকরে কেঁদে ফেললো মেয়েটা। নিঃশব্দ সেই কান্না, কোনো আওয়াজ নেই, বুক ফাটা আর্তনাদ যেন। হৃদয় ভাঙার শব্দ যে শুনতে পাওয়া যায় না, বিশ্বাস ভেঙে যাওয়ার শব্দ যে শুনতে পাওয়া যায় না। তবুও তার হৃদয় শান্ত হতে পারল না। কাঁদতে কাঁদতে পিপাসা পেল, ঠোঁট শুকিয়ে আসে। ঘণ্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পর সে চোখের জল মুছে নিল। এরপর ফোনটা হাতে নিয়ে খুব দ্রুত হাতে কিছু খুঁজতে শুরু করলো। ইনস্টাগ্রাম অ্যাপে হন্যে হয়ে কিছু খুঁজে খুঁজে হয়রান হলো। জুনায়েদ কবির অ্যাকাউন্টটা অনেক খোঁজাখুঁজি করে পেল। গত 13 দিনে কোনো পোস্ট স্টোরি আসেনি এই আইডি থেকে। শেষ ঘুরতে গিয়ে যেই পিকচার আপলোড করেছে এসবই। ফিজার কপালে ঘাম জমতে শুরু করে। সব মিথ্যা হোক, মন প্রাণ দিয়ে চাইল। হায়, মানুষ যা চায় তাই যদি হতো, তাহলে এর চেয়ে ভালো আর কি হতো। ফিজা ত্রিনাচ্ছন্ন জি নামের অ্যাকাউন্টটা খুব সহজে পেল। বেশ কিছু পোস্টে জুনায়েদ ত্রিনাকে মেনশন করে রেখেছে। সেখানে গিয়ে বিগত 15 দিনে ত্রিনার কোনো আপডেট পেল না। সে তপ্ত শ্বাস ফেলল। সে যা কখনো কল্পনাও করেনি তাই হয়েছে। কিন্তু কেন এমন হলো? সে তো এমন চায়নি। মানুষ যা ভাবে তা কখনোই হয় না, আর যা কখনো কল্পনাও করে না সেটাই হয়। ফিজা ফোনটা রেখে গায়ের ওড়না ঠিক করে জড়িয়ে নিল। তখন বিকেল। চুলগুলো হাতে খোপা বেঁধে পানির গ্লাসটা হাতে তুলে নিল। ঢকঢক করে পানি খেলো। পুরো গ্লাস খালি করে তবেই ক্ষান্ত হলো মেয়েটা। আয়নার দিকে নিজের বিধ্বস্ত বিবরণ মলিন চেহারার দিকে তাকিয়ে আটকে উঠল। ভেতর থেকে কেউ যেন বলে উঠল, তোর ভালোবাসায় ভুল ছিল না, কিন্তু যাকে ভালোবেসেছিস সেই মানুষটা ভুল। ফিজা এই কথায় সহমত। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন বলে আমার একটুও কষ্ট হচ্ছে না। আমার আফসোস হচ্ছে এই ভেবে যে আমি আপনার মতো কাউকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। ফিজার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ে না। চোখে মুখে মেয়েটার এক আক্রোশ, ঘৃণা। এই দৃষ্টির সঙ্গে পরিচিত হলে আবরাজ খান নিশ্চয়ই দুঃখে মরবে পুরো জিন্দেগি। এটা চায় না ফিজা। ভালোবাসার মানুষটার জন্য নিজের চোখে ঘৃণা কয়জন আনতে পারে? পারে না। ফিজা পারল, তবে চাইল না এত সহজ মানুষটার শাস্তি হয়। কঠিন ভয়ঙ্কর শাস্তি এই মানুষটার প্রাপ্য। অন্ধকার কক্ষে প্রবেশ করে আবরাজের ভুরু জোড়া কুঁচকে আসে। ঠোঁট কামড়ে ধরে ভাবে, বউ কোথায়? অনেক রাত হয়েছে, প্রায় 10টা। নিচে সবাই খাবার খেয়ে বসে আছে, বউ সেখানে নেই, খেতে যায়নি। তাহলে কোথায় আছে? আবরাজ গম্ভীর স্বরে ডেকে উঠল, সুগন্ধি ফুল, হোয়ার আর ইউ? প্লিজ কাম বেবি। দৃষ্টিতে পুরুষটার কেমন অস্থিরতা। কোনো সারা শব্দ নেই বউয়ের। এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দেয়ালের সুইচ চেপে লাইট অন করলো। তৎক্ষণাৎ নজরে এলো ভেতরের ছোট রুমের দরজা খোলা। আবরাজ কৌতূহল বসে কদম ফেলে সেদিকে। কালো সুজোড়ার খটখট শব্দ হয়। দরজায় দাঁড়িয়ে ভেতর ঘরে উকি মারতেই চোখ জোড়া শীতল হলো। নিষ্প্রভ দৃষ্টে চেয়ে রইল শাড়ি পরায় মনোযোগী বউয়ের উন্মুক্ত বাঁকানো কটিদেশ। ফর্সা চিকন আঙুল দিয়ে সেথায় গুজে দিচ্ছে শাড়ি। ভেতর থেকে এলোমেলো হতে আবরাজ খানের জন্য বউয়ের এতটুকু আবেদনময়ী রূপ যথেষ্ট ছিল। স্থির পা জোড়া চলমান হলো। ভয়াবহ এক ইচ্ছের শক্তি মাথা চারা দিয়ে উঠল। চোখের অতলে সব সময়ের মতো গভীর ভালোবাসা প্রকাশ পেল, তবে শব্দে নয়। এই এক রমণী যার জন্য আবরাজ খান সবকিছু ছেড়ে দিল। কিন্তু তা কি কখনো জানবে এই রমণী? জানার চেষ্টা করবে, নাকি মস্ত এক প্রাচীরের আড়ালে থাকা সত্যি সে কখনোই জানতে পারবে না? আবরাজ ফিজার একদম নিকটে দাঁড়িয়ে আছে। ঘনিষ্ঠতা তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। শাড়ির আঁচল মেয়েটা কাঁধে তুলে নেয়। আয়নায় সুদর্শন পুরুষটাকে এক পলক দেখে নিল। কালো শার্টের হাতা ফোল্ড করে রাখা, গলায় তখনও টাই ঝুলছে। ইন করে রাখা শার্টটা এলোমেলো হয়েছে কোমরের দিকে, সম্পূর্ণ খোলার অপেক্ষা মাত্র। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকে সিফটি পিন হাতে নিল। আঁচলটা ঠিকঠাক করে সেথায় সিফটি পিন লাগাতে নিলেই আবরাজ ফিজার হাত চেপে ধরল। শীতল স্পর্শে একটু কাঁপন ছড়িয়ে পড়ে রমণীর সর্বাঙ্গে। আবরাজ মুখে কিচ্ছু বলে না। কিছু সময় আয়নায় বইয়ের দিকে স্থির দৃষ্টি রেখে সময় নিয়ে স্লো ভয়েসে বলল, লাগিও না, এটা খোলার মতো ধৈর্য আমি পাই না সুগন্ধি ফুল। ফিজা আবরাজের থেকে হাতটা আচমকাই টান মেরে ছাড়িয়ে নিল। সিফটি পিন আবার আগের স্থানে রেখে শাড়ির স্ট্যান্ডটার দিকে তাকিয়ে বলল, আপনার শাড়ি ভালো লাগে? তোমার লাগে? আপনার লাগে না? শাড়ি তোমার ভালো লাগে, আর আমার তোমাকে।
আবরাজ ওর উদরে আলতো করে হাত ছুঁয়ে দেয়। শাড়ি ভেদ করে মেয়েটার উজ্জ্বল কোমরটা কি আকর্ষণীয় লাগছে। আবরাজ তার ব্যাখ্যা এই মুহূর্তে করতে পারছে না কিংবা করতে চাইছে না। একই তো, সোজাসুজি বললেই হলো। শাড়িটার রং প্যাস্টেল পিঙ্ক, যার মধ্যে হালকা সোনালি বা শিমারিং গ্লো আছে। বর্ডারেও ডিজাইনের সোনালি কাজ রয়েছে, যার দরুন শাড়িটা আরো এলিগেন্ট দেখাচ্ছে। নাকি ওই রমণীর গায়ে গিয়ে শাড়িটা আরো চমৎকার সুন্দর হয়ে উঠেছে। চেহারা ও সাজসজ্জার সঙ্গে একদম মানানসই হয়েছে ফিজার। নরম রোমান্টিক ধরনের একটা লুক মেয়েটার আবরাজকে খুব করে আকর্ষণ করছে। আবরাজকে এমন অপলক তাকিয়ে থাকতে দেখে ফিজা ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর নিচ থেকে আবরাজের এক হাত নিজের কোমরে টেনে নিয়ে রাখলো, চোখ দিয়ে যেন ইশারা করলো কিছু। আবরাজ মেয়েটার কোমরে 2 হাত রাখা মাত্র ফিজা কোমরে মৃদু দুলিয়ে পা সামনে বাড়ালো। আবরাজ পেছনের দিকে যেতে লাগলো। মেয়েটা তখনও দুলেই চলেছে। দুলতে দুলতে একসময় মাস্টার বেডরুমটার দিকে চলে এলো। আবরাজ নিজের বাঁ হাতের আঙুলের ফাঁকে ফিজার আঙুলের ভাঁজ চেপে ধরলো। রুমে ড্রিম লাইট জ্বালানো। লাইটের আলোয় ফিজার শাড়িটা চকচক করছে, যার ফলে মেয়েটার মুখও জ্বলজ্বল করে। আবরাজ বিছানার দিকে যেতে চৈতন্য ফিরে পেল ফিজা। আবরাজ ওকে তুলতুলে নরম গতিতে ধাক্কা দিয়ে ফেলতে সে আবরাজের টাইটা টেনে নিল, যার ফলে আবরাজ ব্যালেন্স ঠিক করে রাখতে পারে না। আবরাজ 2 হাত ফিজার 2 পাশে রেখে হাতের ওপর ভর রেখে ফিজার ওপর ঝুঁকে রইল, চোখগুলো ফিজার চোখে স্থির দৃষ্টিতে চেয়ে। নিষ্প্রভ এই দৃষ্টিতে ফিজা বেশি সময় তাকিয়ে থাকার মতো সাহস করতে পারল না। দৃষ্টি নুয়ে মুখ অন্য পাশ করে নিতে আবরাজ নিজের মুখ এগিয়ে ফিজার কানের কাছে নিল ঠোঁট। উষ্ণ নিঃশ্বাস কানে ঘাড়ে আশ্রে পড়তে ফিজার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল, অস্থিরতা বেড়ে গেল। হৃৎপিণ্ডের অতিমাত্রায় ধুকপুক ধুকপুক শব্দ। সে বিরক্ত হয়ে চোখ বন্ধ করে নিল। আবরাজ তৎক্ষণাৎ ফিসফিস স্বরে বলে উঠল, ইউ আর ভেরি চার্মিং সুগন্ধি ফুল। এর জন্যই তো বারবার কাছে আসেন। নো ওয়ে, ইউ আর টোটালি রং। তাহলে কেন আসেন? আবরাজ এই প্রশ্নের জবাব দিল না, নিজের কাজে মগ্ন হয়ে পড়ল। অতিরিক্ত উন্মাদনায় ফিজা শুধু অনুভব করে গেল। আবরাজ খানের এক অদ্ভুত শীতল স্পর্শ তাকে কাবু করে নেয়। ভালোবাসার চাদরে যেন জড়িয়ে সে অনুভব করে, তবে মুখে কেন তা প্রকাশ করতে নারাজ এই পুরুষ। রাতের গভীরতা বাড়তেই থাকে, সেই সাথে গভীর হয় আবরাজের এক একটা স্পর্শ। যখন সে নিজের কার্যসিদ্ধি হাসিল করে বউকে বুকে চেপে ধরে শুয়ে পড়ে, তখন তার রাশভারী কণ্ঠস্বর হিমবাহের ন্যায় শীতল হয়ে আসে। বউয়ের দেহখানা নিজের সঙ্গে সযত্নে আগলে নিয়ে ললাটে আদুরে স্পর্শ দিয়ে বলে, ইউ নো হোয়াট, তোমার মধ্যে আমার সুখ শান্তি বাসা বেঁধেছে। ব্যস্ততায় ভরা এই জীবনে তোমার কাছে এসে আমার সকল গ্লানি ক্লান্তি সব ঘুচে যায় সুগন্ধি ফুল। ফিজা চুপ করে শোনে, তার প্রচুর ঘুম পাচ্ছে। সে ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে তন্দ্রায় মজে গেল। আবরাজ তপ্ত শ্বাস ফেলল বউয়ের কোনো সারা শব্দ না পেয়ে। এরপর হাতের বাঁধন দৃঢ় গভীর করে নিজেও চোখ বন্ধ করে নিল। ফিজাদের বাড়ির উঠোন বেশ জায়গা জুড়ে। সেখানেই বরের বাড়ি থেকে আসা অতিথিদের জন্য ডেকোরেশন করা হয়েছে। ব্যাকড্রপে ব্যবহৃত হয়েছে সাদা কাপড় ড্রেপিং স্টাইল, যা ভাঁজ করে আর্টিস্টিক ভাবে সাজানো। সাদা ড্রপের মাঝে মাঝে লাল গোলাপ ফুল জুড়ে দেওয়া হয়েছে। পেছনের ব্যাকড্রপে ঝুলছে ওয়াল মাউন্টেড ক্যান্ডেল স্টাইল লাইট, সোনালী রঙের এবং উজ্জ্বল আলো দিচ্ছে। ব্যাকড্রপের ওপরের অংশে রয়েছে ঘনভাবে সাজানো সাদা কৃত্রিম ফুলের গার্ল্যান্ড। 3টি সিটিং চেয়ার, মাঝখানে একটি বড় সোফা যেখানে বসে আছে মেহেরিন আব্রাহাম। পাশে 2টি আরামদায়ক হাতল চেয়ার, যেগুলোর মধ্যে বসে অনেকে বর বউয়ের সাথে নিজেদের ক্যামেরা বন্দী করছেন প্রতিচ্ছবি। পুরো পরিবেশকে উজ্জ্বল ও রাজকীয় করে তুলেছে। স্টেজের সামনের অংশে এবং পাশের টেবিল স্ট্যান্ডের ওপর রাখা হয়েছে সাদা ও লাল ফুলের কৃত্রিম গুচ্ছ, যার ফলস্বরূপ ডেকোরেশন আরো প্রাণবন্ত নজরকাড়া লাগছে। স্টেজের নিচে 2 কোণায় রাখা হয়েছে সবুজ গাছপাতা সহ ফুলের অ্যারেঞ্জমেন্ট। স্টেজটি উঁচু প্ল্যাটফর্মে তৈরি, সাথে ফ্লোরে বিছানো কার্পেট। পাশে একটি এয়ার কন্ডিশনার রয়েছে, পরিবেশ শীতল করতে তার ব্যবহার। ব্যাকগ্রাউন্ডের একটি অংশে রয়েছে পর্যাপ্ত পর্দা, যা সংমিশ্রণ ব্যবহার করে রাজকীয় মার্জিত পরিবেশ তৈরি করছে। মফস্বলের দিকে এমন দারুণ দৃশ্য, আশেপাশে ভিড় জমিয়েছে কিছু বাচ্চা পোলাপান। গার্ডের জন্য তাদের ভেতরে আসা অসম্ভব। আর এত সব নজরকাড়া ডেকোরেশন স্বয়ং আবরাজ খান নিজে থেকে এই ডেকোরেশনের ইনস্ট্রাকশন দিয়েছে, যার প্রতিটা কাজেই যেন মেহরিনের একজন বড় ভাইয়ের অভাবটা পূরণ করে দিয়েছে। বাড়ির প্রতিটি কোনায় কোনায় সৌন্দর্য ছুঁয়ে আছে। আবরাজ ফিজা যখন মেহরিনের পাশে এসে বসলো, মেহরিন তখন অনেক বেশি আবেগী হয়ে পড়ল। আবরাজ মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে। ফিজার পরনে একটি হালকা নরম ও মসৃণ ধাঁচের বেইজ রঙের শাড়ি, আবরাজও সেম স্যুট পরা। আবরাজ বউ বাড়ি থেকে বেরিয়েছে পর এদিক ওদিক ঘুরে আর চোখে দেখেই যাচ্ছে। মূলত ফিজা সকালে নিজেদের বাড়িতে চলে এসেছিল মেহরিনের ফোন পেয়ে। মেয়েটা একা, কোনো ভাই বোন নেই, একমাত্র বোন বলতে ফিজা।
তাই সকালে বোকাশোকা মেহেরিন কেঁদে গিয়ে বোনকে ফোন দিয়ে নিয়ে এসছে। মেহেরিনের লেহেঙ্গা ধূসর ও বাদামির মাঝামাঝি, আব্রাহামের পাঞ্জাবি সাদা রঙের। বরকনে কি বড় ভাই নাকি ছোট ভাই? অনেক অফিসের স্টাফ এবং ফ্রেন্ড সার্কেল এটা নিয়ে বেশ গুঞ্জন তুলল। বিয়ে আগেই হয়েছে, শুধু ফর্মালিটি মাত্র এটা। ফটোশুট শেষ হতে প্রায় 9টার ঘর ছাড়িয়ে গেল। অতিথি বিদায় নিতে লাগলো ধীরে ধীরে। একসময় বরের গাড়িও গন্তব্যের পথ অনুসরণ করলো। গাড়িতে বসে বোকাশোকা মেহেরিনের কান্না আরো জোরে পেল। যখন আব্রাহাম ওর লেহেঙ্গা আর ব্লাউজের ফাঁকে উন্মুক্ত উদরে হাত রাখলো, মেয়েটার কান্নার সাথে সাথে স্টপ হয়ে গেল। আব্রাহাম বউকে নিজের দিকে টেনে নিয়ে স্লো ভয়েসে বলল, কাঁদো। অফ করলে কেন? ডোন্ট স্টপ, প্লিজ কাঁদো। মেহেরিন অবাক চোখে ফ্যালফেল করে তাকাতেই আব্রাহাম বাঁকা হাসলো। বউয়ের ক্রন্দনরত মুখ দেখে নিজেকে এতটা সময় চোর ডাকাত মনে হচ্ছিল। এখন শান্তি লাগছে বেচারার। চোখ বন্ধ করে মেহেরিনকে টেনে নিয়ে বুকে মাথা চেপে ধরে সিটে গা এলিয়ে দিয়ে বলল, ওকে, এখন না কেঁদে সব কান্না জমিয়ে রাখো, রাতে আবার কাঁদিও মেহুরানি। মেহেরিন কান্না ভুলে গেল। তার মুখশ্রী জুড়ে লজ্জা এসে ছেয়ে গেল। আব্রাহামের পাঞ্জাবি খামচে ধরতে আব্রাহাম ফের বলে উঠল, প্লিজ ডোন্ট পোক মি নাও। কন্ট্রোল হারিয়ে কিছু করে ফেললে পরে কিন্তু দোষারোপ করতে পারবে না। মেহেরিন একদম স্তব্ধ হয়ে গেল। নীরবতা তার এখন শ্রেয়। এই পুরুষ দিন দিন কি যে লাগাম ছাড়া অসভ্য আর নির্লজ্জ হচ্ছে, এই সত্যি তো সে ছাড়া আর কেউই জানবে না। ফিজা মাকে কিছুতেই বোঝাতে পারল না। কেঁদে কেঁদে 2 মেয়ের জন্য হয়রান। নিশ্চয়ই মেহেরিনের অন্য কোথাও বিয়ে হলে ফিজা এখন মায়ের কাছে থাকতো। 2 বোনের বিয়ে এক বাড়িতে হয়েছে বলেই তো এখন দুজনকে একসাথে চলে যেতে হচ্ছে। অগত্যা ইলা বেগম ফিজাকে মহিতা বেগমের কাছে রেখে যাওয়ার জন্য ঠিক করলেন। তবে আবরাজ খান, সে কি মানবে? ফিজা চিন্তায় অস্থির। নিশ্চয়ই আবরাজ কিছুতেই ফিজাকে রেখে যাবে না। ফিজা যখন আবরাজের দিকে তাকিয়ে সব ভাবছে, আবরাজ গাড়ি থেকে নেমে এসে ফিজার পাশে দাঁড়ালো। মা এবং বাবার উদ্দেশ্যে বলল, রাত অনেক হয়েছে আব্বু, আম্মু যাও। আব্বু, গাড়ি সাব্বির ড্রাইভ করবে, মিষ্টি ফাতিহার সাথে আছে। এই কথার অর্থ যেন একদম পরিষ্কার, সে তাদের সাথে যাবে না। ইলা বেগম মৃদু হাসলেন শুধু। মিলন খান শুকনো কাশি দিলেন। এরপর বেআইনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। ফিজা লজ্জা একটু পেয়েছিল বটে, তবে আবরাজ খান মানুষটা তার জন্য সব করতে পারবে, এটুকু ভরসা বিশ্বাস সে এই পুরুষটাকে চোখ বন্ধ করেই করতে পারে। যদি পুরো পৃথিবী একদিকে থাকে আর ফিজা থাকে তার বিপরীতে, তবে এই পুরুষ তাও নিজের অর্ধাঙ্গিনীর সাইড নেবে। এটা শুধু মুখের কথা না, এর প্রমাণ আবরাজ খান নিজেই। আব্রাহাম এসেছে পর আর রুমের বাইরে যাচ্ছে না, রুমেই ঘাপটি মেরে বসে আছে। অথচ এখন রুমে বসে থাকার কথা ছিল বেচারার বউয়ের। মেহেরিন এসেই কাপড় চেঞ্জ করে নিচে চলে গেছে। অতিথিরা যারা আছে তারা বিদায় নিচ্ছে, সেই জন্য এখনো মেহেরিন আসতে পারেনি। আব্রাহাম বার কয়েক উকিঝুঁকি মারল রুমের বাইরে, অথচ একটা কাক পক্ষীও নেই দোতলার করিডোরে। মিষ্টিটাও আজ চাঁদ হয়েছে, দেখাই পাওয়া যাচ্ছে না। আব্রাহাম ঘড়ি দেখলো, রাত 10:30 বাজে। দেখে বেচারার মুখটা মলিন হয়ে এলো। অর্ধেক রাত চলে গেল, এমনিতেই রাত ছোট, সে বাসর কখন করবে? আব্রাহাম নিজের ফ্রেন্ডদের অবধি বিদায় করেছে আগে আগে, কিন্তু এতেও লাভ হলো না। বিছানায় চিত হয়ে শুয়ে সিলিং এর দিকে চেয়ে রইল। দরজা লাগানোর শব্দে সে শোয়া থেকে উঠে বসলো। মেহেরিন এসছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে মেয়েটার চোখ মুখ। নাদুস নুদুস মুখখানা এতটুকু দেখাচ্ছে। আব্রাহামের দিকে তাকিয়ে মেয়েটা মৃদু হাসে, বলল, সরি, অনেকক্ষণ একা থাকতে হয়েছে আপনাকে। ইটস ওকে, কোনো ব্যাপার না, তুমি ফ্রেশ হয়ে এসো। আব্রাহাম বলে উঠল। মেহেরিন মুস্কি হেসে ওয়াশরুমে চলে গেল। আব্রাহাম দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। নিচে এসে দেখলো মেয়ের ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রাখছে। ইলা বেগম রান্নাঘরে কিছু একটা করছে। আব্রাহাম মাকে ডেকে বলে উঠল, আম্মু, আমার খাবারটা রুমে দিও। কেন বাবা, শরীর কি বেশি ক্লান্ত? মেহুজে বলল, তুই নিচে এসে খাবি। ও আচ্ছা, এরকম বলেছে নাকি? অ্যাকচুয়ালি হয়েছে কি আম্মু, আমার ঘুম পাচ্ছে অনেক। রুমে খাবারটা নিয়ে খেয়ে আমি আর্লি শুয়ে পড়বো। আব্রাহামের কথা শুনে ইলা বেগম আর কথা বাড়ালো না। মেয়েটকে বলল দুজনের খাবার রুমে দিয়ে আসার জন্য। আব্রাহাম মুখ গম্ভীর করে রেখেছে। ইলা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শরীর বেশি খারাপ লাগলে মাকে ডেকো, আর খাবার দুজনেরটাই রুমে পাঠিয়ে দিচ্ছি। আব্রাহাম মায়ের কথায় মুচকি হেসে মাথা নাড়ল। এরপর সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। রুমে এসেই দেখলো মেহেরিন বিছানায় শুয়ে পড়েছে অলরেডি। আব্রাহামের চিন্তায় কপালে ভাঁজ পড়লো, মেয়েটার শরীর কি বেশি খারাপ লাগছে? সে দ্রুত পায়ে মেহেরিনের পাশে গিয়ে বসলো। কপালে হাত দিয়ে দেখলো শরীরটা সামান্য গরম, মানে জ্বর আসার সম্ভাবনা রয়েছে। আব্রাহামের অস্থিরতা বাড়লো। আলতো করে মেহেরিনের গালে হাত রেখে বলে উঠলো, শরীর কি বেশি খারাপ? ডক্টর ডাকি? আরে আপনি এত অস্থির হবেন না, গরম আমি সহ্য করতে পারি না তো, তাই একটু খারাপ লাগছে। রেস্ট করলে ঠিক হয়ে যাবে, আপনি খেয়ে আসুন গিয়ে। মেহেরিনের কথা বলাতে একটু স্বস্তি পেল আব্রাহাম। এর মধ্যে দরজায় টোকা পড়লো। আব্রাহাম গম্ভীর স্বরে বলল, কাম। একজন মেয়েট খাবার নিয়ে এসছে। আব্রাহাম নিজের কাছে নিয়ে নিল খাবারের ট্রে, বিছানায় রেখে গিয়ে দরজাটা বন্ধ করে এলো। এরপর মেহেরিনকে শোয়া থেকে উঠে বসতে বলল। মেহেরিন না উঠে শুয়ে থাকা অবস্থায় বলল, আপনি খেয়ে নিন, আমার এখন ইচ্ছে করছে না, পরে খেয়ে নেব আমি। আব্রাহাম মেহেরিনের কথায় কোনো প্রত্যুত্তর করল না।
মেহেরিনকে ঠেলে ঠুলে শোয়া থেকে উঠে বসালো। সে নিজের মতো খাবার নিয়ে মুখের সামনে ধরলো মেয়েটার। মেহেরিন কি করবে বুঝতে পারে না। একটু অস্বস্তি, কেমন একটা অজানা অনুভূতিতে মেয়েটার বুকটা ধ্রিম ধ্রিম শব্দ করছে। এমন একজন পুরুষ যে বউয়ের সর্বত্রটা খেয়াল রাখে। মেহেরিনের সত্যি মনে হয় আব্রাহামের কথাটা আসলেই সত্যি। সে সত্যিই লাকি গার্ল যে আব্রাহামের মতো এমন গুড হার্ট একটা পার্সনকে নিজের লাইফ পার্টনার করে পেয়েছে। মেয়েদের আর কি চাই? মণিমুক্তা টাকা পয়সা থাকলেই ক্রয় করতে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা, আদর, যত্ন, সম্মান, দায়িত্ববোধ, একজন ব্যক্তিত্ববান লাইফ পার্টনার শুধু ভাগ্যবতী আর ভাগ্যবান মানুষরাই পেয়ে থাকে। মহিতা বেগম অনেক কেঁদেছেন। তৃতীয়বারের ন্যায় তিনি আবারও কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। প্রথমবার স্বামীর অকাল মৃত্যুতে, দ্বিতীয়বার বড় মেয়ের বিয়েতে, আজ তৃতীয়বার ছোট মেয়ের বিয়ে দিয়ে। জন্মদাত্রী মা হয়েও নিজের কন্যাদের নিজের কাছে ধরে রাখার মতো সাধ্য ওনার নেই। ভয়াবহ যন্ত্রণা বুকে চেপে তিনি বেঁচে আছেন যেন। মেহমান আত্মীয় স্বজন অনেক আছেন, আবার অনেকে বিদায় নিয়েছে। মহিতা বেগমের এক চাচাতো ভাইয়ের বউ আজ থাকবে ওনার সাথে। বাড়িতে খাবার দাবার আর সকল কাজকর্ম তিনি কাজের মেয়েটাকে নিয়ে সামলাচ্ছে। ফিজা রুমে এলো যখন, তখন 11:30। আবরাজও সবেমাত্র সব ঝামেলা শেষে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে। ফিজা শাড়ি চেঞ্জ করে নর্মাল একটা সাদা লং গাউন পরেছে। ঢিলা প্লাজোর সাথে রংধনুর 7 রঙে মিশ্রিত এক ওড়না। লম্বা চুলের খোপা খুলে চুল কোলো ক্লিপ দিয়ে আটকে রেখেছে, যার ফলে এলোমেলো হয়ে চারদিকে চুল বেরিয়ে খোপা ঝুলে আছে। আবরাজ আস্তে করে ঢোক গিলে নিল। নিজের মোবাইলে কল আসায় ধ্যান ভাঙে আবরাজের। ফিজা বিছানার কাছেই ছিল, ফোন সেই হাতে নিল। সাব্বির কল দিয়েছে। ফিজা বলল সাব্বির সাহেব কল দিয়েছেন। আবরাজ গম্ভীর। ফিজা ফোনটা আবরাজের দিকে বাড়িয়ে দিল। আবরাজ কল রিসিভ করে কানে তুলে গম্ভীর স্বরে বলে উঠল, বলো সাব্বির। সাব্বির ওপাশ থেকে কিছু বলল। আবরাজের মুখের রং মুহূর্তেই বদলে গেল। চোয়াল শক্ত করে বলল, আসতে দাও। বলেই আবরাজ কল কেটে দিল। ফোনটা রেখে সে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ফোন ফিজার পরার টেবিলের উপর রাখলো। বিছানার উপর রাখা আবরাজের ট্রাউজার আর একটা টি শার্ট, যা ফিজাই এখানে রেখেছে। লুঙ্গি মানুষটা একদম পরতে পারে না, তার ওপর কষ্ট করে যদিও আগে কয়েকবার পরেছে। এরপরই ফিজা সেদিন নিজের সাথে করে আবরাজের কিছু কাপড় চোপড় ব্যাগে করে নিয়ে এসছে। ভাগ্য ভালো এনেছিল, যদি না আনতো তাহলে আজ আবার মহা মুশকিল হতো। ফিজা আবরাজের ড্রেসগুলো দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবরাজ ড্রেস চেঞ্জ করে বউয়ের অপেক্ষায় বসে থাকতে পারল না। ফিজা রান্নাঘরে চুলাতে কিছু একটা করছে। আবরাজ না দেখেও বুঝে ফেললো বউ তার কফি বানাচ্ছে। ফিজা একটা কফি বানিয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো আবরাজ দাঁড়িয়ে আছে। ফিজা মৃদু হাসলো, হেসে বলল, একটু অপেক্ষা করা যায়নি, চলে আসতে হলো। আবরাজ এখানেও মৌনতা পালন করলো। ফিজা আবরাজের হাতে কফিটা দিয়ে লাইট অফ করলো রান্নাঘরের। এরপর সোফার রুমে সে ড্রিম লাইট অন করে রুমে এলো। আবরাজ কফি নিয়ে সোফায় বসলো। সারাদিনের ব্যস্ততা শেষে এটা এখন খুব দরকার ছিল। ফিজা আবরাজের পাশে ফ্লোরে বসে গেল। আবরাজের হাঁটুতে মাথাটা রেখে গা এলিয়ে দিল। আবরাজ ওর মাথায় হাত রাখলো। কফি ফিজার সামনে ধরে বলে উঠলো, টেস্ট ইট। কেন, ভালো হয়নি? তুমি নিজে ট্রাই করো। ফিজা আবরাজের থেকে মগ নিল। একবার চুমুক দিয়ে দেখলো স্বাদ ঠিকই আছে, তাই ভুরুজুরা কুচকে নিল সে। আবরাজ গম্ভীর। ফিজার হাত থেকে মগটা নিয়ে নিল। এরপর ফিজা যেখানে ঠোঁট ছুঁয়ে কফি খেয়েছে, আবরাজও সেখানে মগের ঠোঁট বসিয়ে চুমুক দিল। ফিজা হতভম্ব। আবরাজ কফি খাওয়া শেষ হতেই বিছানায় বসে বউকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। শরীর ক্লান্ত, ফিজা তারপরও আবরাজের বুকে আঁকিবুকি করছে। আবরাজ ফিজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি শুরু করলে কিন্তু তখন ব্যাড বয় বলতে পারবে না। আপনি অসভ্য, বাজে পুরুষ, এটা বলতে হয় না। ফিজার কথাটা বলতে দেরি হলেও আবরাজের হাত বউয়ের চোয়াল চেপে ধরতে খুব বেশি দেরি করলো না। আবরাজ মুখটা এগিয়ে নিয়ে ফিজার ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। বলল, রেস্ট করো আর জ্বালিও না। ফিজা সোনার মতো মেয়ে, সে আবরাজের বুকে থুতনি ঠেকিয়ে তর্জনী আঙ্গুল দিয়ে পুরুষটার অ্যাডামস অ্যাপেলে স্পর্শ করলো। আবরাজ ঢোক গিলে ফিজার আঙ্গুলটা চেপে ধরে নিল। আঙুল দাঁত দিয়ে আলতো করে কামড়ে দিল। ফিজা ব্যথাতুর শব্দ করে আঙুল ছাড়িয়ে নিয়ে বলল, আপনার শুধু কামড়াকামড়ি, এটা ছাড়া আর কি পারেন আপনি? আবরাজ ফিজার নিজের হাত এবার বউয়ের বাঁকানো কোটি দেশে রাখলো। আচমকা হেসকা টানে আরো ঘনিষ্ঠ করলো নিজের সঙ্গে। ঘোর লাগা হিমশীতল স্বরে ফিসফিস করে বলল, আমি কি পারি আর কি না পারি তুমি খুব ভালো করে জানো সুগন্ধি ফুল। ফিজা লজ্জায় শরীরের রক্তকণিকায় অসহ্য শিহরণ। মেয়েটা মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের করতে পারে না। আবরাজ শুধু বাঁকা হাসলো। বউকে জব্দ করতে তার খুব বেশি কিছু লাগে না।